শ্রাবণ শহরের এক অফিসে কাজ করে, কিন্তু তার বাড়ি গ্রামে। বাড়িতে তার বুড়ো মা একা থাকে, এই জন্য সে শহরে থাকতে পারে না। গ্রাম থেকে অফিসে যাতায়াত করতে হয়। আজ রবিবার, অফিসে সে প্রমোশন পেয়েছে, তাই তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি ফিরছে। বাড়িতে ফিরতে ফিরতে সে বাসে বসে ভাবছে, আজ মাকে নন্দিনীর কথা বলবো। আর কতদিন এভাবে দুজনের সম্পর্ক লুকিয়ে রাখবো বলি? সেই তো কলেজ থেকেই আমাদের প্রেম, কিন্তু এখনো কেউ কারো বাড়িতে কিছুই জানায়নি। এখন আমি বেশ ভালো স্যালারির একটি জব করি, আর এছাড়া আমার মায়ের দেখাশোনার জন্য একজন লোকও তো দরকার। হঠাৎই বাস কমলাপুরে এসে থামলো। সবাই একে একে নেমে যাচ্ছিল। এরপর গাড়ি ছাড়তে যাবে, এমন সময় হেল্পারের আওয়াজে শ্রাবণের ভাবনার ব্যাঘাত ঘটল। ভাই, আমিও এখানেই নামবো, আমাকে নামতে দিন। কোনো মতে বাস থেকে নেমে শ্রাবণ রাস্তার ধারে রিক্সার জন্য অপেক্ষা করছিল। এমন সময় ঝড় বাতাস শুরু হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো রাস্তায় আর কেউ নেই। আজ অফিস তাড়াতাড়ি ছুটি দিয়েছে, তবুও এই রাস্তায় কেউ নেই। সবেমাত্র 5টা বাজে, কিন্তু পরিবেশ দেখে মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে। আর এই ঠান্ডা ঝড় বাতাসে মনে হচ্ছে শরীরের ভিতর ঢুকে যাচ্ছে। রাস্তায় একটা রিক্সাও নেই। কি যে করি? ওদিকে আবার আজ নন্দিনীর সঙ্গে দেখা করার কথা, হয়তো এতক্ষণ আমার জন্য বসে বসে অপেক্ষাও করছে। শ্রাবণ রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এইখান থেকে তার গন্তব্য প্রায় আধা ঘন্টা। পায়ে হেঁটে যাওয়াটা কষ্টকর, তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু হঠাৎই বৃষ্টি শুরু হলো। এই সন্ধ্যায় আবার বৃষ্টি? দেখ, আজ মনে হচ্ছে সবাই মিলে আমাকে কথা শোনানোর জন্য প্রস্তুত করেছে। জানি না নন্দিনী আজ আমার কি অবস্থা করবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও বৃষ্টি থামার কোনো নামই নেই। দেখতে দেখতে 6টা বেজে গেল। এদিকে রিক্সারও কোনো দেখা নেই। না না, আজ আর মনে হচ্ছে না কোনো গাড়ি পাওয়া যাবে। আমি বরং হাঁটতে শুরু করি, এখানে দাঁড়িয়ে থাকার কোনো লাভ নেই। রিক্সা না পেয়ে শ্রাবণ বাড়ি পায়ে হেঁটেই রওনা হলো। হালকা ঝিরিঝিরি বৃষ্টি, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। এই ভর সন্ধ্যায় এমন বৃষ্টি কেন শুরু হলো কে জানে। মনে হচ্ছে আজ আর নন্দিনী আমাকে ছাড়বেই না। চারপাশে পরিবেশ হঠাৎই গম্ভীর হয়ে গেল। বাতাসের সঙ্গে যেন ফিসফিস করে কেউ কথা বলছে। শ্রাবণ পেছনে ফিরে তাকায়, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। মনে হচ্ছিল কেউ আমার পিছু নিয়েছে, কিন্তু এখানে তো কেউ নেই। তবে কি এটা আমার মনের ভুল? যাই হোক, আর দেরি করে লাভ নেই। আরে ওই তো মনে হচ্ছে একটা রিক্সা আসছে। বলছি, আমাকে কি এই সামনের নদীর তীর অবধি পৌঁছে দিতে পারবেন? জি, উঠুন বাবু। এই ঝিরঝির বৃষ্টিতে আমি প্রায় ভিজেই গেছি, কিন্তু রিক্সাওয়ালা বা রিক্সা কোনোটাই তেমন ভেজা দেখা যাচ্ছে না। হতে পারে কোনো এক জায়গায় দাঁড়িয়েছিল, এখন বৃষ্টি কমেছের জন্য রাস্তায় বেরিয়েছে। যাই হোক, রিক্সাটা পেলাম, সেটাই বড় ভাগ্যের ব্যাপার। কি ভাবছেন বাবু? ভাবছি তোমার রিক্সাটা কেন বৃষ্টিতে ভিজলো না, কিন্তু দেখো আমি কেমন ভিজে জুবুথুবু হয়ে গেছি। আপনার কপাল যে আপনি বৃষ্টিতে ভিজতে পেরেছেন। শুনেছি এই বৃষ্টি নাকি অনেক শুভ হয়। শুভ অশুভ কিছুই বুঝি না, কিন্তু ঠান্ডাটা যে ঠিকই লাগবে সেটাই ভালো বুঝতেই পারছি। বেশ কিছুক্ষণ পর নদীর ধারে এসে পৌঁছালো শ্রাবণ। সেখানে একটা বেঞ্চ। অন্যান্য দিন সন্ধ্যায় বেশ ভালো মানুষজনই থাকে, কিন্তু আজ বৃষ্টির জন্যই হয়তো কেউ নেই। শ্রাবণ গিয়ে বেঞ্চিতে বসলো। বৃষ্টি এখন নেই। ভেবেছিলাম নন্দিনী হয়তো এখানে এসে বসে আছে, কিন্তু ভাগ্যিস আমি আগে চলে এসেছি, নয়তো কত কত কথা শুনতে হতো কে জানে। এমন সময় বেঞ্চের পাশে কারো কালো ছায়া দেখা যাচ্ছে। শ্রাবণ ভেবে নেয় এ তো নন্দিনী। সে পেছনে না তাকিয়ে বলছে, ও, এতক্ষণ পর তুমি এলে। তুমি জানো আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এসো, এসে বসো এখানে। আরে এখানে তো কেউ নেই, তাহলে এই ছায়াটা কার ছিল? শ্রাবণ, আমি তোমার ভুল নিতে আসিনি। আমি আজকে একদম সাফ সাফ জানিয়ে দিতে এসেছি যে আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। কি কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে, কিন্তু তোমার মাথা হয়তো ঠিক নেই। আর কতদিন লাগবে তোমার মাকে জানাতে? বিশ্বাস করো, আজই আমি মাকে আমাদের কথা জানাবো। আর তাছাড়া আজই আমি অফিস থেকে প্রমোশনের কথা তো আর বলোই না। গত 2 বছর ধরে শুধু প্রমোশনের কথাই বলছো।
এমন সময় একটা কালো ছায়া শ্রাবণের পেছনে এসে দাঁড়ায়। এটা দেখে নন্দিনী ভয় পেয়ে যায়। ওখানে ওখানে তোমার পেছনে কেউ ছিল? শ্রাবণ আশেপাশে তাকিয়ে দেখে, কিন্তু কোথাও কেউ নেই। এখানেও তো কেউ নেই। কেউ ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমি বাড়ি যাচ্ছি। নন্দিনী সেখান থেকে চলে গেল। হঠাৎই সে কালো ছায়া শ্রাবণের শরীরে ঢুকে গেল। পরিবেশটাও একদম পরিষ্কার হয়ে গেল। ওইদিকে ওই আগের গাড়ির পেছন দিকটা একটু জানতো। শ্রাবণের হাবভাব কেমন পরিবর্তন হয়ে গিয়েছে। একটু আগে যে স্বাভাবিক ছিল, এখন তার চোখ দিয়ে রক্ত ছুটছে। এইদিকে নন্দিনী নিজের রিক্সাতে ফোন বের করে আবিরকে কল করলো। আবির নন্দিনীর নতুন প্রেমিক। স্যালারি আর টাকা পয়সার দিক দিয়ে শ্রাবণের থেকে ভালোই, তাই নন্দিনী আবিরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টেশনে দাঁড়িয়ে ছিল এক তরুণ, যার হাতে ছিল একটি ব্যাগ। স্টেশন পুরো ফাঁকা। এমন সময় নন্দিনী তার দিকে এগিয়ে এলো। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তোমার কোনো খোঁজই নেই। আর বলো না, আজ শ্রাবণের সাথে দেখা করতে গিয়েছিলাম শেষবারের মতো, এর জন্য আসতে দেরি হলো। ও কি মেনে নিয়েছে যে তুমি ওকে ছেড়ে আমার কাছে আসবে? ঠিক সেই সময় নন্দিনী আবার সেখানে কালো ছায়াটি দেখতে পেল। নন্দিনী এবার ভীষণ ভয় পেয়ে গেল। সে পেছন দিকে সরে এলো। না, এটা কি হচ্ছে আমার সাথে? কি হয়েছে নন্দিনী? ছায়া, আবারও সেই কালো ছায়া। কালো ছায়া? কিসের কালো ছায়া? আবির আশেপাশে তাকিয়ে দেখলো স্টেশনে তারা দুজন ছাড়া আর কেউ নেই। কোথায় নন্দিনী? এখানে তো কেউ নেই। ওই তো কালো ছায়াটা আমার দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে কালো ছায়াটা শ্রাবণের রূপ নিল। এইটা দেখে নন্দিনী অবাক হয়ে বলল, শ্রাবণ? হ্যাঁ আমি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নন্দিনী। আমি তোমার জন্য নিজের জীবন দিয়ে দিলাম, আর তুমি আমায় ধোঁকা দিলে। জীবন? কি বলছো তুমি এসব? নন্দিনী, আজ তোমার জন্য খুশির খবর। আমি অফিসে প্রমোশন পেয়েছি। মাকে আর তোমাকে একসাথে রাখতে আমার আর কোনো সমস্যাই হবে না। এইবার আমি তোমাকে বিয়ে করতেই পারবো। আপনি বুঝি আপনার মাকে খুব ভালোবাসেন? হ্যাঁ, মাকেও আর তাকেও। এই ফুলটা কার জন্য? আরে আরে আরে, তুমি একটু সামনে দেখে চালাও তো। এমন সময় রিক্সাটা একটি পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে গেল। শ্রাবণ কোনো মতো উঠে দাঁড়ালো, কিন্তু পেছনে ফিরে দেখতেই সে অবাক, কেননা তার শরীর মাটিতে পড়েছিল। আরে, এ কি হয়েছে আমার? না না না, এ হতে পারে না। না। আরে দেখো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। দেখে তো মনে হয় অনেক আঘাত লেগেছে। চলো, এদের তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আরে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি ঠিক আছি তো? এই তো, এই তো আমি ঠিক আছি, এখানেই ঠিক আছি। নন্দিনীর জন্য কেনা ফুলটাও ওখানে রক্তের পাশে পড়ে রইল। ধীরে ধীরে সবাই সেখান থেকে চলে গেল। শ্রাবণ অমনি নিজের ছায়া নিয়ে নদীর পাড়ে গেল আর নন্দিনীর জন্য অপেক্ষা করতে লাগলো। নন্দিনী, তুমি সুখে থাকো।